যেহেতু তোমরা সবকিছু দেখতে পাচ্ছ, আজকে নতুন একটা টপিক শুরু করে। বাই দ্য ওয়ে, আমরা যে চ্যাপ্টারটা দেখছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 আমরা যা যা পড়েছিলাম সেটা হচ্ছে লাইন ড্রয়িং অ্যালগরিদম পড়েছিলাম, সার্কেল ড্রয়িং অ্যালগরিদম পড়েছিলাম, আমরা ট্রায়াঙ্গেল রাস্টারাইজেশন করেছিলাম। সো অর্থাৎ আমরা ব্যারিসেন্ট্রিক কোঅর্ডিনেট দিয়ে কিভাবে ট্রায়াঙ্গেল রাস্টারাইজ করা যায়, তারপর মিড পয়েন্ট অ্যালগরিদম দিয়ে কিভাবে লাইন এবং সার্কেল রাস্টারাইজ করা যায় সেগুলো দেখেছিলাম। সো এগুলো ছিল ড্রয়িং অ্যালগরিদম। এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নতুন একটা টপিক, সেটা হচ্ছে ক্লিপিং অ্যালগরিদম। ক্লিপিং এটা মোটামুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং অ্যাজ আই অলওয়েজ সেই যে রাস্টারাইজার পার্টগুলো আমাদেরকে আসলে জিপিইউ তে ইমপ্লিমেন্ট করতে, আমাদেরকে ফ্রম দ্য স্ক্র্যাচ এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় না। জিপিইউ এর ভেতরে আমাদের সাথে এই ফাংশনগুলো অলরেডি নেটিভ থাকে। এই লাইন ড্রয়িং অ্যালগরিদম বলো, এই ক্লিপিং অ্যালগরিদম বলো। আমরা একটু পরে দেখা শুরু করবো আসলে ক্লিপিং অ্যালগরিদমটা কি এবং কেন কাজে লাগে। সো লেটস স্টার্ট। তো এটা হচ্ছে আমাদের ক্লিপিং অ্যালগরিদম, এই যে এখানে লেখা আছে। তো আমরা যেটা দেখতে এখানে একটু দেখাই, আমরা স্ক্রিনে তো আমরা স্ক্রিনে যেটা দেখি সেটা হচ্ছে, আমরা যদি বলি আমরা এরকম আমাদের কাছে যদি একটা স্ক্রিন থাকে, জন্য ধরে নিলাম এটা হচ্ছে আমাদের স্ক্রিন। ওকে, এবং স্ক্রিনে আমরা যখন একটা লাইন আঁকবো, একটু বাঁকা হয়েছে, বাট আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা যখন একটা লাইন ড্র করছি, ফাইন, আমাদের কাছে ধরো একটা লাইন আঁকতে হচ্ছে এ এবং বি। ইন দ্যাট কেস আমি জানি আমার কাছে এ এবং বি দুটো পয়েন্ট দেওয়া থাকে, তার মাঝখানে পিক্সেল নাম। ওকে, নাও ফর এক্সাম্পল এই এ বি কে আমি ট্রান্সফর্ম করলাম ইউজিং ট্রান্সলেশন আমরা করলাম, সেটা এমন হয়ে গেল এ এবং বিটা স্ক্রিনের বাইরে চলে গেল। ইন দ্যাট কেস আমাদের কিন্তু একটা নির্দিষ্ট অ্যালগরিদম লাগবে, যেটার মাধ্যমে আমি আসলে এটাকে ক্লিপ করতে পারি। অর্থাৎ আমার শুধুমাত্র এতটুকু ড্র করলেই হবে, আমার পুরোটা ড্র করার দরকার নেই। ইভেন ইফ দিস এ কুড বি এন্টায়ারলি আউটসাইড অফ দ্য স্ক্রিন, এবং সেই স্ক্রিনটাকে আমি আসলে আমরা বলে থাকি সেটা নাম হচ্ছে ভিউইং প্লেন। তো এটা যদি এরকম ভিউইং প্লেন হয়ে থাকে, তাহলে আমরা যেটা বলি যে আমাদেরকে জানতে হবে যখন কোনো একটা অবজেক্ট, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল হতে পারে, যখন একটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা চিন্তা করছি, দিস ইজ এ এন্ড দিস ইজ বি, দিস ইজ সি, দেন উই নিড টু নো যে আমরা আসলে এতটুকু অংশ আমাদের দরকার নাই, বাট এতটুকু অংশ আসলে আমাদের রাখার দরকার আছে, এবং আমরা সেইভাবে কিন্তু আমাদের রাস্টারাইজেশন অ্যাপ্লাই করি। অর্থাৎ একটা অবজেক্টের কতটুকু অংশ ভিউইং প্লেনের ভেতরে আছে, কতটুকু অংশ ভিউইং প্লেনের বাইরে আছে, কোনটা ভিতরে এবং কোনটা বাইরে আছে, সেটাকে আমাদের আসলে আমাদের জানা দরকার। এবং সেটাই আমরা এই ক্লিপিং পার্টিশন, ক্লিপ করার কথা মানে হচ্ছে কিন্তু কেটে দেওয়া। অর্থাৎ তোমরা বিভিন্ন যখন ভিডিও ট্রিম করো কিংবা বিভিন্ন রকমের অডিও ট্রিমিং বা ভিডিও ট্রিমিং করো, তখন দেখবা আমরা ক্লিপ করার কথাটা মানে হচ্ছে কেটে দেওয়া। ওকে, সো আমরা এই যে ক্লিপিং ইজ এ মেথড সাকসেসফুলি এনেবল এন্ড ডিসেবল রেন্ডারিং অপারেশন উইদিন দ্য রিজন অফ ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের রিজন অফ ইন্টারেস্ট আমরা যতটুকু পর্যন্ত চাই, রিজন অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের প্লেনটা। এই প্লেনের ভিতরেই আমরা শুধুমাত্র রেন্ডারিংটাকে ডিসেবল এনেবল করতে যাই। অর্থাৎ যদি ভিতরে থাকে এ বি, যদি এন্টায়ারলি ভিতরে থাকে, দেন আমরা এটাকে এনেবল করব। যদি বাইরে থাকে তাহলে যে অংশটুকু ভিতরে আছে সেটাকে এনেবল করব, বাকি অংশকে আমরা ডিসেবল করব। এটাই হচ্ছে আমাদের ইভেন্চুয়ালি আমাদের ক্লিপিং অ্যালগরিদম। আমরা এই কাজটা করি। ওকে, আমরা ইভেন্চুয়ালি ক্লিপ ইন করতে পারি, ক্লিপ আউট করতে পারি, বাট এভরিথিং উইল বি উইথ রেসপেক্ট টু দ্য ভিউইং প্লেন। এই যে এখানে কি একটা জিনিস লেখা আছে দেখো, the primary use of clipping is to remove object, okay? Lines, all line segment that are outside the viewing plane. অর্থাৎ আমাদের যদি এটা আমাদের ভিউইং প্লেন হয়ে থাকে, এটা যদি ভিউইং প্লেন হয়ে থাকে, এটা যদি আমাদের একটা লাইন অথবা লাইন সেগমেন্ট হয়ে থাকে, দেন যে অংশটা বাইরে আছে সেটাকে আমরা বাদ দিব। যে অংশটুকু আছে, এতটুকু অংশ আমাদের আছে, সেটাকে আমরা রাখবো, এবং এটারই যে টেকনিক সেটাকে আমরা বলছি ক্লিপিং মেথড। এবং এই ভিউইং প্লেনটা কি হয় আমরা জানি, আমরা যখন কোনো একটা অবজেক্টকে অ্যাপ্লাই করি তখন অনেকগুলো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়। প্রথমে এটাকে আমরা মডেলিং ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, অর্থাৎ রোটেশন, তারপর হচ্ছে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি স্কেলিং, শেয়ারিং, এগুলো অ্যাপ্লাই করতে পারি। এরপর হচ্ছে এটাকে আমরা
ভিউইং অ্যালগোরিদম অ্যাপ্লাই করি, অর্থাৎ ওই যে পার্সপেক্টিভ অ্যালগোরিদম, ক্যামেরা ট্রান্সফরমেশন, অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন, পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন, এগুলো অর্থ করার পরে আমরা এগুলোকে ভিউ পোর্টে নিয়ে আসি। ভিউ পোর্টে আনার পরে এটা রাস্টারাইজ হবে। রাস্টারাইজ হওয়ার পরে আমরা দেখবো আসলে যেটা রাস্টারাইজ হচ্ছে, রাস্টারাইজ করার সময় আমরা দেখবো যে কোন অংশ আসলে এই ভিউইং রিজনের ভিতরে আছে, কোনটা আসলে বাইরে আছে। যেমন এই ক্ষেত্রে এটা হচ্ছে বাইরে আছে, এতটুকু অংশ ভিতরে আছে, যেটা বাইরে আছে সেটাকে আমি ক্লিপ আউট করব, যে অংশটা ভিতরে আছে সেটাকে আমি করবো এক্স্যাক্টলি ক্লিপিং। তো এরকম যদি হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লিপিং এর মেইন মোটিভেশন। আমরা আসলে ক্লিপিং অ্যালগোরিদম দিয়ে আমরা এই রিজনে ইন্টারেস্টেড হতে পারি। সো আমি ফার্দার অ্যালগোরিদম শুরু করার আগে পার্টিসিপেন্টসদের মধ্যে আবারও দেখতে চাই, যদি বুঝে থাকো আমি ক্লিয়ার করছি, তাহলে এই ক্লিপিংটা অ্যাটলিস্ট কি করে অ্যালগোরিদম ছাড়াই, তোমরা কি করে সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও ইয়েস বাটনে। আর যদি বুঝে না থাকো প্লিজ আস্ক মি কোশ্চেন। জনের মধ্যে 11 জন, বাকিরা বুঝে নাকি? সো আমরা একটু মুভ অন করি, আমরা দেখবো ক্লিপিং ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারে যেটা শিখবো সেটা হচ্ছে লাইন ক্লিপিং অ্যালগোরিদম। দেয়ার ইজ আনাদার ওয়ে, ধরো ট্রায়াঙ্গেল ক্লিপিং অ্যালগোরিদম, সেগুলো আমরা সময় থাকলে পড়বো, বাট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইন ক্লিপিং অ্যালগোরিদম। লাইন ক্লিপিং অ্যালগোরিদমে কি হয়, উই মাস্ট ক্লিপ a line against a plane, okay? যখন একটা প্লেন দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সেই প্লেন, এই প্লেনটার এগেইনস্ট আমি যখন একটা লাইনকে ক্লিক করব, যেমন হচ্ছে দেখতে পাচ্ছ এখানে P1 থেকে P2, ওকে, এটা পুরোটাই লাইনের ভিতরে। ইন দ্যাট কেস I'll keep that as it is. Now what will happen for P7 P8? বলতে এই লাইনের ক্ষেত্রে কি হবে P7 P8? আমরা টার্গেট কি হবে? ক্লিক হবে। আমি রাখতে পারি P7 এ এতটুকু, ধরো আমি বললাম আমি এই এটাকে বললাম P7-1, এটাকে বললাম P7-P8-1, আমি শুধুমাত্র P7-1 থেকে P7-1 P7-8-1 এই অংশটুকু আমি রাখার চেষ্টা করব, বাকিটা আমি রাখবো। ওকে, আবার what will happen for P3 P5 P3 P4? এটা তো বাইরেই আছে, এটা বাইরেই আছে। সো দেখো দিস ইজ দ্য আলটিমেট রেজাল্ট আফটার ক্লিপিং। আমি দেখতে পাচ্ছি P1 P2 রয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে P5 প্রাইম হয়ে গেছে, অর্থাৎ এটাকে আমি P5 প্রাইম নাম দিলাম, এবং এটা দেখো এটা নাম দিচ্ছি আমি P7 প্রাইম P8 প্রাইম, এন্ড অন দ্য আদার হ্যান্ড P3-4 ইজ এন্টারমোস্ট। সো देयर আর লটস অফ অ্যালগরিদমস ফর দ্যাট। এই কাজটা করার জন্য অনেক অ্যালগরিদম অনেক আগে থেকে হয়ে আছে, এবং স্টিল নাও বিভিন্ন রিসার্চ পেপার দেখবে এগুলো নিয়ে আসলে অ্যালগরিদম বেরোচ্ছে, বাট ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ান ইজ হাইরাসবার্গ প্যারামেট্রিক লাইন ক্লিপিং। মনে রাখবো বইয়ে পুরোনো বইগুলো দেখবো আরো অনেক ধরনের অ্যালগরিদম পড়ায়, এর মধ্যে একটা কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম আছে, লিয়ান বার্ট্রি অ্যালগরিদম আছে, বাট সেটার মাঝে আমি শুধুমাত্র হাইরাসবার্গ প্যারামেট্রিক লাইন ক্লিপিং অ্যালগরিদমটা দেখাবো, কারণ আমি মনে করি এটা খুব বেশি এফিশিয়েন্ট, এটা একবার জানলে বাকিগুলো জানাটা খুব ইজি হয়ে যায়। তো আমি ওই নন এফিশিয়েন্ট গুলো না পড়ে সরাসরি এফিশিয়েন্ট অ্যালগরিদম যেটা হাইরাসবার্গ লাইন ক্লিপিং অ্যালগরিদম। অ্যাটলিস্ট মনে রাখবো আমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকে এটা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে ঠিকই, বাট সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এবং তারা ধরে নেয় তুমি সবকিছু বুঝে আসছো, সেজন্য তারা খুব কুইকলি এটাকে বুঝিয়ে দেয়। তো সেটাকে আমি সেজন্য অন্য একটা রেফারেন্স থেকে এটাকে পড়িয়েছি, এবং সেটা হচ্ছে আমাদের যে টেক্সট বুক নাম্বার 2, অর্থাৎ অল্টারনেটিভ বই যেটা দেওয়া আছে সেটা থেকে ফলো করেছি আমি। সেই প্যারাগ্রাফ অর্থাৎ যেই অংশ থেকে এটাকে পড়েছি সেটা ছবি তোমাদেরকে তুলে পাঠিয়ে দেবো, আমার কাছে অলরেডি তোলা আছে, আমি গুগল গ্রুপে গুগল ক্লাসরুমে সেই অংশের নোটের অংশটুকু আমি তোমাদেরকে ছবিটা তুলে স্ক্যান কপিটা তোমাদের দিয়ে দেবো, তাতে তোমার পরবর্তী পড়াশোনা। ওকে, বাট আমি এই পুরো স্লাইডে আমি যেটা ফলো করছি সেটা আমাদের টেক্সট বুক থেকে না, আমাদের রেফারেন্স বুক যেটা আমরা দিয়েছিলাম আরেকটা ফলের বই যেটা বলা হয় থেকে, সেই বই থেকে আমি যেটা, এবং সেই বইটা আমি তোমাদেরকে এই অংশটুকু স্ক্যান করে দিয়ে দেবো। অলরাইট, সো লেটস স্টার্ট। আমরা ফার্স্ট স্টেজ যেটা পড়বো সেটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইনসাইড এন্ড আউটসাইড হাফ প্লেন। ইনসাইড এবং আউটসাইড হাফ প্লেনের কনসেপ্টটা খুব ইজি। সেটা হচ্ছে মনে করো আমার কাছে এরকম একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে x and y, এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমি জানি ইটস অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি এক্সপ্যান্ডেবল, এদিকে প্লাস x, এদিকে নেগেটিভ x, এদিকে নেগেটিভ। এখন আমি যদি যে কোনো একটা লাইন, সো আমি ডিফারেন্ট কালার দিয়ে বুঝাই, আমি যদি মনে করি আই উইল গ্রিন কালার, আমি যে কোনো একটা লাইনের এখানে আঁকলাম, যে কোনো একটা লাইনটা আমি ধরলাম A and B, এবং আমি লাইন সেগমেন্ট বলিনি, আমি লাইন বলেছি, সো এটা ইনফাইনাইটলি এক্সপ্যান্ডেবল। আমি
কারণ আমরা জানি লাইনের অ্যালগরিদম কিন্তু দুই বিন্দুগামী সরলরেখায় সেটা কিন্তু পুরো দুটা পয়েন্টে সেটা ইনফাইনাইটলি এক্সপ্যান্ড করতে পারে। এখন দেখো আমি পুরোপুরি যে এক্স ওয়াই প্লেন আছে, আমাদের যে এক্স ওয়াই প্লেন যেটা আমাদের আছে, এক্স ওয়াই প্লেন, এই লাইনটা সে এক্স ওয়াই প্লেনকে কয়টা ভাগে ভাগ করে? এনিওয়ান? আমাদের যে এন্টায়ার এক্স ওয়াই প্লেন আছে, এনি অ্যান্সার? আমাদের এই লাইন এবি এক্স ওয়াই প্লেনকে কয়টা ভাগে ভাগ করে? চ্যাটে লিখেছে 2 পার্টস। ভেরি গুড, 2 পার্টস। 2 পার্টস কেন, কিরকম? দেখো 2 পার্টসটা হচ্ছে এরকম, লাইন দুইটা ভাগে কি ভাগ করে? দেখো এক্স ওয়াই প্লেন, আমি যদি আমাদের সেই এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই এক্স সরি এক্স এক্স ওয়াই এক্সিস এর কথা চিন্তা না করি, তাহলে যদি চিন্তা করো আমাদের কাছে এই বি পয়েন্টটাই পুরো প্লেনটাকে, পুরো প্লেন মনে করি ইনফাইনাইট প্লেন, এই পুরো প্লেনটাকে সে দুইটা ভাগে ভাগ করে। একটা হচ্ছে লেফট সাইডের একটা প্লেন, এদিকে হচ্ছে আউটসাইডের। ওকে, এরকম একটা প্লেন যদি হয়ে থাকে তাহলে আমি এই কনসেপ্টটাকে আমি মাথায় রাখি যে সেই এক্স ওয়াই এন্টায়ার প্লেনটাকে সে দুইটা ভাগে ভাগ করে। নাও লেটস গেট ব্যাক টু আওয়ার ভিউইং প্লেন। আমি কিন্তু ভিউইং প্লেনের কথা বলেছিলাম একটু আগে। কেউ একজন বলতে পারবো ভিউইং প্লেন কি জিনিস? যেখানে ডিসপ্লে হচ্ছে অবজেক্ট, এই অংশটাতে ডিসপ্লে হচ্ছে। ভেরি গুড। আমাদের দেখো এটাকে আমি বলতে পারি দিস ইজ আ ভিউইং প্লেন। এরকম একটা ভিউইং প্লেন যদি হয়ে থাকে, সেই একটা ভিউইং প্লেনকে আঁকার জন্য, সে ফর এক্সাম্পল দিস ইজ আ ভিউইং প্লেন, একটা ভিউইং প্লেনকে আঁকার জন্য আমরা আসলে আমাদের কাছে 4টা সরলরেখা সমীকরণ আমাকে ইউজ করলে হয়ে যাবে। আমি যদি একটু গ্রিন কালারটি দেখাই, দেখো এইখানে একটা সরলরেখা, ওকে, এখানে একটা সরলরেখা, এখানে আরেকটা সরলরেখা। ওকে, এই 4টা সরলরেখা তাদের দ্বারা আবদ্ধ এই অংশটাকে আমরা বলতে পারি ইটস আ ভিউইং প্লেন। সো ডিফাইন আ ভিউইং প্লেন, উই অ্যাকচুয়ালি নিড 2 পেয়ার্স অফ লাইনস। ওকে, সো এই 2 পেয়ার্স অফ লাইনের প্রত্যেকটাকে যদি আলাদাভাবে দেখি, যেমন হচ্ছে আমি যদি প্রথমে এই আমি এটাকে বলতে পারি এল, এই লাইনটাকে যদি বলি, এই লাইনটা, সরি এই লাইনটার কথা যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে এই লাইনটা, 4টা লাইনের মধ্যে শুধুমাত্র এই লাইনটা পুরো এক্স ওয়াই প্লেন, অর্থাৎ পুরো প্লেনটাকে আমাকে কি দুইটা ভাগে ভাগ করে। কারণ একটু আমি দেখেছিলাম এনি লাইন দ্যাট অ্যাকচুয়ালি split our xy axis, অর্থাৎ splits our entire system into 2 parts, এটা পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। ওকে, সেই ক্ষেত্রে যদি বলতে পারি এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে আরেকটা অংশ। এই দুটো অংশের মাঝে কোন অংশে বলতো আমাদের ভিউইং প্লেনটা আছে? এই 1 আর 2 এর মাঝে, এই 1 এবং 2 এর কোন পাশে আমাদের প্লেনটা আছে? অনেকে চ্যাটে বলছো, আচ্ছা দেখি কেউ একটু মুখে বললে ভালো হয়। পার্ট 2 তে, পার্ট 2 তে আছে। সো দেখি চ্যাটে যারা বলেছো ইয়েস, নাম্বার 2 তে, অর্থাৎ সেকেন্ড পার্টে, অর্থাৎ এই পার্টটাতে যদি আমি চিন্তা করি, এইখানে আমাদের এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা প্লেন আছে, এবং এই পাশটাকে আমি বলবো হাফ প্লেন, অর্থাৎ ইনসাইড হাফ প্লেন। এই অংশটাকে আমি বলবো ইনসাইড হাফ প্লেন। যে অংশে আমাদের ভিউইং প্লেনটা থাকবে সেটা অংশকে বলবো ইনসাইড হাফ প্লেন, যে অংশে বাইরে থাকবে সেটাকে বলবো আমি আউটসাইড হাফ প্লেন। দ্যাট মিন্স আমি যদি সামারি করি, 4টা লাইনের মধ্যে, অর্থাৎ যে 4টা লাইন আমাদের ভিউইং প্লেনটা তৈরি করে, তার মধ্যে যে কোনো একটা লাইন যদি থাকে, সেটার একটা অংশকে বলবো আমি ইনসাইড হাফ প্লেন, একটাকে বলবো আউটসাইড হাফ প্লেন। ইনসাইড হাফ প্লেন কোনটাকে বলবো? যে পাশে আসলে আমাদের ভিউইং প্লেনটা আছে সেটা হচ্ছে ইনসাইড হাফ প্লেন। সেটা যদি এর জন্য হয়ে থাকে, অর্থাৎ এই লাইনটার নাম দিলাম আমি এল। যদি আমি এই আর এর কথা চিন্তা করি, আর এর ক্ষেত্রে এই লাইনটা হচ্ছে আমাদের আর লাইনটা। এই আর লাইনের ক্ষেত্রে আমাদের দুইটা পার্ট আছে। এটাকে আমি বলতে পারি আমি 3, এটাকে আমি বলতে পারি 4। বলো এই ক্ষেত্রে ইনসাইড হাফ প্লেন কোনটা? 3 হচ্ছে আমাদের ইনসাইড হাফ প্লেন, বিকজ এই 3 নাম্বারের ভেতরে আমাদের আসলে হাফ প্লেনটা আছে, এই ভিউইং প্লেনটা আছে। ঠিক একই রকম ভাবে আমি যদি এই লাইনটাকে নিয়ে চিন্তা করি, যেটা আমি নাম দিতে পারি হচ্ছে ইউ, নাম দিলাম ইউ ইনস্ট্যান্স ফর আপ, সেই ক্ষেত্রে আমি এটা বলবো এটা হচ্ছে আমাদের আউটসাইড হাফ প্লেন, এটা হচ্ছে আমাদের ইনসাইড। এবং মনে রাখবা এটার জন্য আউটসাইড হাফ প্লেন, কিন্তু এই পুরোটা হচ্ছে আউটসাইড হাফ প্লেন, পুরোটা। এবং তো যা আছে সবই হচ্ছে আমাদের
আউটসাইড হাফ প্লেন, এবং এর ভিতরে যা আছে পুরোটা হচ্ছে আমাদের ইনসাইড হাফ প্লেন। সো তুমি শুধুমাত্র যে কোনো একটা লাইনকে নিয়ে চিন্তা করবা, সেই লাইনের উপরে যা আছে সেটা হচ্ছে আমাদের আউটসাইড হাফ প্লেন, আর ভিতরে যা আছে সেটা ইনসাইড হাফ প্লেন। ঠিক একরকম ভাবে আমি যদি এই ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমি এই অংশটাকে বলবো আমি হচ্ছে আউটসাইড হাফ প্লেন, আর এটাকে বলবো আমি হচ্ছে ইনসাইড হাফ প্লেন। প্লেনটার নাম আমি দিলাম পি। যদি তোমরা বুঝে থাকো, আমি তোমাদের একটা সিম্পল টেস্ট নিতে চাই। সেই টেস্টটা আমাকে একটু চিন্তা করে আমি তোমাদেরকে টেস্ট বলি। যদি আমাদের এই আর, এটা আর লাইনটা হয়ে থাকে, এই লাইনটা আমাদের আর লাইনটা, সেই ক্ষেত্রে এই রিজিয়নটা, অর্থাৎ আমি এই যে স্টার মার্ক যে রিজিয়নটা বললাম, সেটা ইনসাইড হাফ প্লেন নাকি আউটসাইড হাফ প্লেন? আমাকে বলো। আউটসাইড। হ্যালো, আবার শুনিনি। আউটসাইড। আউটসাইড হাফ প্লেন, আচ্ছা আউটসাইড বুঝলাম। এবার আমি যদি তাহলে একই রকম ভাবে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি এই যে ডাবল স্টার যে অংশটা আমি দেখালাম, সেটা কি হয়? সেটা ইনসাইড হাফ না আউটসাইড হাফ? আউটসাইড। ইনসাইড। এটাও ইনসাইড, নট আউটসাইড। আমি এই লাইনের বরাবর বলছিলাম, এই লাইনটা, এই আর লাইনের কথা চিন্তা করলে যেটা দুই ভাগ, এই পুরোটা হচ্ছে আমার আউটসাইড, অন্য কোনো লাইনের কথা চিন্তা করবা না। এই ক্ষেত্রে এই পুরো লাইনটা, এটাকে যদি আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, আমি এটাকে লাল রং দিয়ে দেখালাম, সেক্ষেত্রে এই পুরো লাল রং দিয়ে যা দেখাচ্ছি পুরোটা হচ্ছে আমাদের ইনসাইড হাফ প্লেন। পুরোটাই হচ্ছে আমাদের ইনসাইড হাফ প্লেন। তুমি শুধুমাত্র লাইনটা নিয়ে চিন্তা করো, লাইনটার এ পাশে আছে নাকি এই পাশে। এখন কি বুঝতে পারছো কিনা ইনসাইড হাফ প্লেন এবং আউটসাইড হাফ প্লেন? সেটা বোঝার জন্য আমি আবার যেটা করব সেটা হচ্ছে আমি আমাদের ইয়েস বাটনে হিট করো, তাহলে আমি বুঝবো। যদি না বুঝে থাকো প্লিজ আস্ক মি এনি কোশ্চেন, আই ক্যান হেল্প। 5 জন 6 জন 8 জন, ওকে ফাইন। এরকম হয়ে থাকলে তাহলে আমি পরবর্তী স্লাইডে যাই। স্লাইডে যদি যাই, আমি একটা কনসেপ্ট বুঝলাম, সেটা হচ্ছে ইনসাইড হাফ প্লেন এবং আউটসাইড। কে প্রশ্ন করেছে? এবার পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি আমাদের ক্লিপিং, এই যে ক্লিপিং প্লেনটা ছিল, সেই ক্লিপিং প্লেনটা নিয়ে আমাদের কাজ করা শেষ। ক্লিপিং প্লেন নিয়ে আজকে ডেফিনিশন দেওয়া হচ্ছে। ডেফিনিশনের জন্য কি আমাদের ইনসাইড হাফ প্লেন এবং আউটসাইড হাফ প্লেন একটা বিষয়। তবে এবার আমার লাইন যেটা, অর্থাৎ যেহেতু আমি লাইন ক্লিপিং অ্যালগরিদম করবো, সেই লাইনের ধরে নিলাম আমাকে একটা P0 P1 লাইন দেওয়া হলো, সেই লাইনটাকে আমি এখন একটু ফর্মুলেট করতে চাই, অর্থাৎ এটাকে রিপ্রেজেন্ট করতে চাই। আমি এই লাইনটাকে কিভাবে আসলে রিপ্রেজেন্ট করবো? সো এটাকে একটু ফর্মুলেট করলাম, এবং সেটাকে ফর্মেট করার জন্য আমি বললাম এটাকে নাকি এভাবে প্রকাশ করা যায়। এভাবে প্রকাশ করা যাওয়ার মানেটা কি? সেটা হচ্ছে, মনে করি এটার উপরে যে কোনো একটা পয়েন্ট, সেটা আমি নাম দিলাম পি, এবং সেটাকে আমি এরকম একটা ফাংশন হিসেবে লিখলাম পিটি। পিটি কি জিনিস? দেখো, পিটি হচ্ছে এটা, পিটি ইকুয়াল টু P0, যেটা ফার্স্ট পয়েন্ট, ইনটু টি ইনটু P1 মাইনাস P0। দেখো, টি হচ্ছে এখানে একটা প্যারামিটার, টিকে আমরা বলে থাকি ইটস আ প্যারামিটার। অনেকটা আমরা এটা চ্যাপ্টারে পড়েছিলাম, আমরা যখন কালার ব্লেন্ড শিখেছিলাম, অর্থাৎ আলফা কম্পোজিটিং শিখেছিলাম, তখন এরকম প্যারামিটার আমরা দেখেছিলাম। কি হয় দেখো, যদি টি ইকুয়াল টু 0 হয় তাহলে পিটি কি হবে আমাকে একটু বলো তো? পি নট। পি নট, ওকে। অর্থাৎ আমাদের এই যে এখানে এটা 0 হয়ে যাচ্ছে, ফলে এন্টার এই পুরো পার্টটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। অন দ্য হ্যান্ড তোমরা বুঝতেই পারছো, অন দ্য আদার আমি কি বলবো, টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 1 হলে পিটি কি হবে বলো তো? P1। তাহলে ক্ষেত্রে আমাদের হয়ে যাবে P1, কারণ হচ্ছে পি, এটা এই ক্ষেত্রে এটাকে 1 হবে, 1 হওয়ার কারণে এটা যদি 1 হয়, এটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের P1 রয়ে যাবে। সো এটা হবে P1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন টি ইকুয়াল টু 0 তখন একদম প্রথম লাইনটা, আবার টি ইকুয়াল টু প্রথম পয়েন্টটা, আবার টি ইকুয়াল টু যখন 1 হচ্ছে, অর্থাৎ টি ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন এটা একদম শেষের পয়েন্টটা। অর্থাৎ টি এর ভ্যালু, আমি আবারও দেখাই, টি এর ভ্যালু 0 থেকে 1 এর ভিতর যখন থাকে তখন সে পুরো লাইনের মধ্যে আসলে ট্রাভার্স করে, ওকে। অর্থাৎ টি ইকুয়াল টু 0 ফর দ্য ফার্স্ট পয়েন্ট, টি ইকুয়াল টু 1 ফর দ্য সেকেন্ড পয়েন্ট, ওকে। বলো, টি ইকুয়াল টু হাফ হলে কি হবে? টি ইকুয়াল টু যদি হাফ হয়, মিডল পয়েন্ট হবে। মিডল পয়েন্ট হবে কিভাবে আমরা একটু যদি দেখি। আমি টি ইকুয়াল টু হাফ, এখানে দেখো P0 প্লাস হাফ P1 মাইনাস হাফ P0, ওকে। তাহলে আমাদের আলটিমেটলি যেটা যাচ্ছে, P0 থেকে হাফ P0 যদি বিয়োগ করা হয়, তাহলে হাফ
p0 প্লাস হাফ হাফ p1, সেটাকে আমি যদি আলটিমেটলি করি, দেখো দুইটার অ্যাভারেজ হচ্ছে p1 p0 প্লাস p1, অর্থাৎ সেটা একেবারে মাঝখানে না। ওকে, বলো t এর ভ্যালু যদি 0.75 হয় তাহলে কোন পয়েন্টের কাছাকাছি হবে? 1 এর কাছাকাছি। তাহলে একদম 1 এর কাছাকাছি। যদি t এর ভ্যালু 0.25 হয় তাহলে কিসের কাছাকাছি হবে? 0 p0 0 এর কাছাকাছি। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অন্য কেউ আনসার দিও। দেখো আমি যদি বলি t এর ভ্যালুটা হচ্ছে 1.25, কি হবে বলো? লাইনের বাইরে, অর্থাৎ t এই পর্যন্ত 1 হওয়ার পর সে আরো দূরে চলে যাচ্ছে। ওকে, সো সে থাকবে ঠিকই, বাট লাইন সেগমেন্টের বাইরে। আবার t এর ভ্যালু যদি ধরো -1.5 হয়, লাইনের বাইরে হবে প্লাস ভিং প্লেনের বাইরে হয়ে যাবে। না ভিং প্লেন নিয়ে এখন চিন্তা করো না, এটা একটা এক্সাম্পল। ভিং প্লেনের ভিতরে বাইরে আছে কি নাই সেটা আমরা এখনো জানি না, সেটা নিয়ে আমার কোনো এখন চিন্তা নেই। আমার জাস্ট চিন্তা হচ্ছে এরকম যে আমাদের একটা লাইন 0 থেকে যদি বাড়াতে থাকি সে 1 এর দিকে যাবে, 1.5 হলে সে এই দিক দিয়ে লাইনের বাইরে চলে যাবে, আর -0.5 মাইনাসের বাইরে হলে সে লাইনের দিকে চলে যাবে। দ্যাট মিন্স একটা লাইনের সেগমেন্ট আমরা বিবেচনা করলে আমাকে সবসময় 0 থেকে 1 এর ভিতরে চিন্তা করতে হবে। If t's value is in between 0 and 1, then we can say that it is actually inside the line segment. Therefore, there is a difference between line and the line segment. লাইন মানে হচ্ছে ইনফাইনাইট, তুমি যত দূরে যেতে পারো। লাইন সেগমেন্ট মানে হচ্ছে তোমার একটা স্টার্টিং এবং একটা এন্ডিং, একটা অংশ হবে। ওকে, এবং এই লাইন সেগমেন্টটা বোঝার জন্য আমাদের টি এর ভ্যালুটা লাগবে, t0 এবং t1। আর এভাবে যখন কোনো একটা লাইনকে প্রকাশ করা হয় সেটা নাম হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ লাইন অথবা ইমপ্লিসিট ইকুয়েশন অফ এ লাইন। ওকে, এটা এই প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ লাইনকে আমরা বলি, নামটা এভাবে বলি কেন? বিকজ t ইজ আ ভ্যালু, t ইজ আ প্যারামিটার। এই প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে আসলে পুরো লাইনটার মধ্যে আমি সেগমেন্ট করছি, ট্রাভার্স করছি। টি এর ভ্যালু যখন 0 হবে সেটা ফার্স্ট পয়েন্ট, টি এর ভ্যালু 0.1 হলে আমি একটু সামনের দিকে আগাচ্ছি, টি এর ভ্যালু 0.2 হলে আরেকটু সামনের দিকে আগাচ্ছি। এভাবে আগাতে আমি যদি t = 1 হয়ে যায় তাহলে আমরা পুরো লাইনে আমরা সেটাকে ট্রাভার্স করেছি। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আরেকটা জিনিস আমাকে বুঝাই আমি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে আমি এখানে p0 বললাম না, p0 এর কথা আমি যে এখানে বললাম, p0 আসলে এটা একটা আসলে ভেক্টর x0 y0, তাই না? p হচ্ছে আসলে একটা কার্টেসিয়ান। p1 is also a vector x1 and তো আমি যদি এখানে বসাই তাহলে আমি দেখবো এটা আসলে আমি এভাবে বলতে পারি x0 y0 প্লাস t into x1 y1। আর এখানে আমি এটাকে এভাবে লিখতে পারি x of t y of তার মানে এটাকে যদি আমি আরেকটু ভেঙে দেখাই তাহলে আমি লিখতে পারি x of t is equal to x naught plus t into, সরি আমি কিন্তু এখানে একটু ভুল লিখছি, এখানে কি হবে বলো তো? -x naught minus 1, ঠিক এটার মতো করে লিখি। যদি আমি এটাকে লিখি t into লেখাটা আজকে বাদই হচ্ছে ভালো, সো t into x1 minus x, শুধুমাত্র এতটুকু নিয়ে যদি আমি কথা বলি, আবার শুধুমাত্র যদি y নিয়ে কথা বলি, yt is equal to y naught plus t into y1 minus 1। তার মানে হচ্ছে আমি p0 p1 বলতে আসলে একসাথে দুইটার কাজই করে ফেলছি। তুমি এই এক পুরো জিনিসটাকে তুমি এভাবে করতে পারো, তো ভেঙে না করে আমরা শুধুমাত্র ভেক্টর অপারেশন করবো এবং একসাথে x y দুইটা কোঅর্ডিনেট রেখে দেবো। যখন আমরা p এর কথা বলবো আমরা কিন্তু প্রতিবার ভেঙে x y এর কথা বলবো না, আমরা ধরে নেব তোমরা জানো যে আসলে p ইজ অ্যাকচুয়ালি এ ভেক্টর। p হচ্ছে একই সাথে দুইটা ভ্যালুকে সে এটাকে আসলে হোল্ড করছে, সেই ভ্যালুগুলো কি x এবং y। তাহলে সেটাই হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন, এবং এই প্যারামেট্রিক ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমি একটু আমরা সামনে আগাবো। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ টি এর ভ্যালু এখানে 0, দেখো টি এর ভ্যালু একটু বাড়াচ্ছে আর এই পয়েন্ট হচ্ছে টি এর ভ্যালু যখন আসছে তখন সেই পয়েন্টে আসছে, টি এর ভ্যালু যখন একটু বাড়াচ্ছে এটা হচ্ছে আমাদের কারেন্ট টি, মেবি এটা হতে পারে পি, এটার ভ্যালু মেবি হতে পারে পি 0.4 বা 0. অথবা যে কোনো একটা ভ্যালু। এটা হচ্ছে আমাদের পিটি। T stands for whatever the value actually you are holding for a specific parameter.
এখন আমরা চিন্তা করি, এখন আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে লাইন এবং যে ভিউইং প্লেন, অর্থাৎ আমাদের মেইন টার্গেট ভিউইং প্লেন এবং এখানে আমাদের একটা আছে লাইন সেগমেন্ট। আমাদেরকে যেটা ফার্স্টে যেটা বের করতে হবে এই ভিউইং প্লেন এবং লাইনের যদি দেখতে পারো এটা হচ্ছে আমাদের সেই ইন্টারসেকশন পয়েন্ট। ওকে, এই ইন্টারসেকশন পয়েন্টের জন্য অবশ্যই নির্দিষ্ট একটা টি ভ্যালু থাকবে। ওকে, হোয়াট ইজ দ্য টি ভ্যালু ফর দ্যাট ইজ আওয়ার ফার্স্ট গোল। আমাদের প্রথম গোলটা হচ্ছে এটা। প্রথম গোলটা হচ্ছে এটা যে আমাদের কোন টি এর জন্য, ফর হুইচ টি উই হ্যাভ প্লেন এন্ড লাইন ইন্টারসেকশন, কোন টি এর জন্য, দ্যাট ইজ দ্য বিগ টি, কোন টি এর জন্য আমরা আসলে এখানে একটা ইন্টারসেকশন পাচ্ছি সেটাই আমাদেরকে বের করতে হবে সবার প্রথমে। ওকে, সো ভিউইং প্লেন এবং প্লেন লাইন সেগমেন্টেশনটা বের করাটা, ইন্টারসেকশনটা বের করাটা হচ্ছে আমাদের মেইন বলতে পারো আমাদের প্রথম চ্যালেঞ্জ। সেটা আজকে এখন দেখব। সেটার জন্য যেটা করব, আমরা যে কোনো একটা লাইনের উপরে একটা আউটওয়ার্ড নরমালের কথা চিন্তা করব। দেখো স্যার এগুলোকে ম্যাথমেটিক্যালি কিভাবে নরমাল ডিফাইন করি। দেখো নরমাল মানে কি? নরমাল আমরা যখন দেখি আমাদের কাছে যখন যে কোনো একটা লাইন থাকে বা যে কোনো একটা প্লেন, যে কোনো একটা প্লেনের কথা চিন্তা করছি, এটা যদি হয়ে থাকে তাহলে সেটার উপর যখন আমি একটা লম্ব আঁকবো, এই যে 90 ডিগ্রি, সেটা হবে আমাদের নরমাল। ওকে, এই লাইনের উপর সেটাই হচ্ছে নরমাল। আমি বললাম এটা হচ্ছে লাইন, আমি এটা লাইন দিলাম L0 L1 বা L0 নাম দিলাম। তো L0 এর উপরে যখন আমি একটা নরমাল আঁকবো এটাকে হচ্ছে N। ঠিক একই রকম ভাবে এই পুরো ভিউইং প্লেনটার উপর আমি এটাকে VP দিয়ে লিখলাম, ভিউইং প্লেন। আমি বললাম এই লাইনটা নিয়ে আমি আপাতত চিন্তা করছি, লাইনটাকে আমি ধরতে পারি লেফট লাইন, লেফট নাম দিলাম, অর এল, শুধু এল নাম দিলাম। তো এই এল এর উপরে আমাদের এন হচ্ছে একটা লম্ব। ওকে, লম্ব আঁকার জন্য সেই লম্বটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, লম্বর ক্ষেত্রে আমাদের দিকটাই আসলে আসবে। তো তুমি লম্ব যখন আঁকবা কোনো পয়েন্ট তুমি এখানেও আঁকতে পারো চাই। ওকে, বাট হোয়াট এভার দ্য কেসেস উই নিড অ্যাকচুয়ালি নরমাল ফর, আমরা বলবো এটা হচ্ছে আমাদের নরমাল। এবং নরমালের ক্ষেত্রে আমরা যেভাবে চিন্তা করি, দেখো এই ক্ষেত্রে আমি যদি একটু বলি তোমাদের ক্ষেত্রে, যদি একটু একটা এক্সাম্পল দিই নরমালের ক্ষেত্রে, এক্সাম্পলটা কেমন হবে আমি একটু মুছে নিতে পারো। যেমন হচ্ছে এখানের দিকে যদি আমি তাকাই, আমাদের কাছে যদি একটা সিম্পল কার্টেসিয়ান কোঅর্ডিনেটের কথা যদি চিন্তা করি, দিস এক্স কোঅর্ডিনেট, দিস ওয়াই, এবং আমি বললাম এইখানে হচ্ছে আমাদের যে কোনো একটা লাইন আছে যেটা আমি দিলাম এল। ওকে, এখানে আমি বললাম আই হ্যাভ এ নরমাল হিয়ার এন। বলো এই নরমালটা কি, কোন ভেক্টরটা হবে বলতে? এই নরমালটাকে আমি কিভাবে প্রকাশ করব নিউমেরিক্যালি? এই নরমালটা কোন এক্সিস এর দিকে আছে বলো? এটা যেমন x, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ x, এটা হচ্ছে না, আমাকে বলো এই নরমাল n এটা কোন দিকে তাকিয়ে আছে? নেগেটিভ x। ওকে, তুমি এটা কিভাবে শিওরলি বলতে পারো? কারণ হচ্ছে আমি বলে দিলাম এই লাইনটা আছে না, এই লাইনটা, this line this L is actually parallel to the y axis. ওকে, এইটার সাথে প্যারালাল, অর্থাৎ এটাও যেরকম এটা যদি হয়ে থাকে আমি তাহলে বলতে পারি এটার উপর যে লাইনটা আছে সেটা নেগেটিভ x এর দিকে হয়ে থাকে। এবং আমি বলবো তাহলে এই ভেক্টরটার নাম আমি এভাবে দিতে পারি কিনা দেখো, আমি বলবো 0,-1। স্যার কেন 0,-1 দিলেন? দেখো এটা দিকটা, এটা কিন্তু 0,-1 এর দিকে আছে। তুমি যদি 0,-1 কোন একটা পয়েন্ট প্লট করো, দেখো এটা 0,-1 হবে, এই পয়েন্টটা 0,-1 পয়েন্ট হবে। এটা হচ্ছে আমাদের 0,-1 পয়েন্ট। স্যার আমি কি ভুল লিখলাম? -1টা উপরে হবে। আমি যদি একটু এভাবে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের সেই এল লাইনটা, যদি এদিকে হয়ে থাকে আমি বলবো এটার নাম আমি তাহলে দিতে পারবো, এটা এই এন এর নাম, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু আমি বলতে পারি ইটস অ্যাকচুয়ালি -10। কেন -10? দেখো -10 পয়েন্টে যদি প্লট করো এই পয়েন্টটাই হয় -1, অর্থাৎ x অ্যাক্সিস মাইনাস যাচ্ছে, y অ্যাক্সিসে কোন দিচ্ছি না। এবং এটা যদি 0,0 থেকে এটা যদি একটা ভেক্টর টানো, দেখবা এটার দিক আর এই n এর দিক কিন্তু সেম। ওকে, এটার দিক আর এটার দিক কিন্তু সেম। সো আমি বলতে পারি এটাই হচ্ছে সেটা। কারণ ভেক্টরের ক্ষেত্রে মনে আছে কিনা, তুমি যদি ভেক্টর একটা এভাবে আঁকো, সেই ভেক্টরটাকে যদি একটু দূরে একই দিক এবং একই রকম ভাবে লেখো, দুইটা ভেক্টর কিন্তু সেম। এটা কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা থেকে আমরা শিখেছি। তোমরা অনেক কোর্সে লিনিয়ার অ্যালজেব্রা পড়ছো, আমার আসলে ডিফাইন করার দরকার নেই। অর্থাৎ if there is a vector like this, সেটাকে তুমি যদি এভাবে লিখো, the two vectors are the same because they are actually pointing out to the same direction.
তো তোমার কাছে যদি এটা একটা লাইন হয়ে থাকে, এই যদি হয়ে থাকে এটা n, n কে আমি -1 0 বলতে পারি, কারণ -1 0টা হচ্ছে আমাদের সেই y অ্যাক্সিস এর দিকে যে পয়েন্টটা সেটাই। সো এই n কে আমি বলতে পারি -1, সরি -1। হ্যাভিং সেড দ্যাট, এভাবে তার মানে আমি কেন এটাকে তোমাদেরকে বললাম, তোমাদের যদি কোনোভাবে মনে হয় নিউমেরিক্যালি এটা কিভাবে প্রকাশ করবো, আমি বলবো এটি হচ্ছে আমাদের যদি এটা হয়ে থাকে l, তাহলে বলো এই n টাকে আমি কি বলবো এই ক্ষেত্রে, n কি ভ্যালু? n এর ভেক্টরটা আমি কি বলতে পারি ফর দিস ওয়ান? এনিওয়ান? এবং এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট হচ্ছে x, লিখেছে দেখি আউটসাইড দ্য লাইন। না, আমি আউটসাইড দ্য লাইন বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই n কে আমি কিভাবে প্রকাশ করব, 0 1 অথবা সামথিং, এটা নিউমেরিক্যাল ভ্যালু কি হবে? স্যার আগেরটাই যেটা ছিল কি বলো? -1 আর 0। -1 0, তাহলে একই রকম ভাবে আমি যদি এটা একটা লাইন বলি, দিস ইজ বললাম u, এটার উপর যে ভেক্টরটা হবে সেটা এরকম, বলো এই ভেক্টরটা তাহলে ভ্যালু কি হবে, এই n এর ভ্যালু কি হবে? n স্যার 0 1। 0 1, ইয়েস 0 1, 0 1 কেন? এই যে দেখো আমি যদি বললাম না এটা হচ্ছে এই যে এরকম একটা ভেক্টর, এটা হচ্ছে এই যে এরকম একটা ভেক্টরকে আমি বলবো আপওয়ার্ড, উপরের দিকে, তার মানে এই পয়েন্টটাকে আমি বলতে পারি এটা হচ্ছে 0 অ্যাক্সিসে কিছু যাচ্ছে না, উপরের দিকে 1 যাচ্ছে। আবার কেউ যদি বলে এটা হচ্ছে আমাদের সেই অ্যাক্সিসটা, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের n, অর্থাৎ এটা একটা লাইন, এই লাইনটার নাম আমি দিলাম r লাইন, রাইট সাইড, তো r, এটা এই n ভেক্টরটা ইকুয়াল টু হোয়াট, কি হবে? 1 0 1 0, ভেরি গুড, এটা হচ্ছে আমাদের 1 0। তো তোমাদেরকে এরকম এই জিনিসটা যখন কেউ নর্মালের কথা বলে, আমরা নর্মালটাকে এইভাবে আসলে আমরা প্রকাশ করতে পারি। বোর্ডে অনেকভাবে প্রকাশ করা যায়, ক্রস প্রোডাক্ট দিয়ে অনেকভাবে বের করা যায়, বাট দ্যাট উইল কাম লেটার। বাট এটাই হচ্ছে আমাদের প্রথম, আচ্ছা প্রেজেন্ট চ্যাটে -1 0, আচ্ছা ঠিক আছে। যদি এটা হয়ে থাকে আমি ক্লিয়ার করি, তাহলে এরকম যদি হয়ে থাকে এটার নাম আমি দিলাম হচ্ছে n, দিস ইজ আওয়ার n ভেক্টর। এখন এই n ভেক্টরটাকে যদি আমি এখন শুধুমাত্র একটু আগে তো বুঝে গেলাম, তো আমাদের যে এই আমাদের l, আমাদের লাইনের উপরে আমি একটা n ভেক্টর নিলাম, এই ভেক্টরটা কি হবে আমি অলরেডি জানি। তা আমাদের কাছে তিনটা জিনিস আছে, লাইনটা আছে, ভেক্টরটা আছে, এই p0 p1 টা আমাদের কাছে যদি থাকে, তাহলে আমি এখন একটা সেকেন্ড একটা কাজ করব, সেটা হচ্ছে এই ভেক্টরটা PE হচ্ছে আমাদের যে কোনো একটা পয়েন্ট, ওকে? PE ইজ এনি পয়েন্ট অন দ্য এজ, আমি যে কোনো একটা পয়েন্ট নিতে পারি, ওকে? ধরে নিলাম এটা হচ্ছে আমাদের PE, ওকে? দেখো এই PE একটা পয়েন্ট হলে সেটার উপর একটা নরমাল হতে পারে, এই নরমাল এবং এই নরমাল সেম, বিকজ আমি জানি দুটো ভেক্টর একই দিকে ডিরেকশন থাকলে তার আমি সেম বলতে পারি, একই অ্যামাউন্ট এবং একই ডিরেকশন থাকলে সেটাকে আমি সেম বলতে পারি। তাহলে এই যে কোনো একটা পয়েন্ট আমি P নিলাম, সেটার উপর আমি যে কোনো একটা নরমাল আঁকতেই পারি। PE হচ্ছে আমাদের এনি পয়েন্ট, দেখো এনি আরবিট্রারি পয়েন্ট, তবে অন দ্য এজ ই, এই এজ এটা নাম দিলাম আমি ই, যে এজটা আছে সেটা নাম দিলাম ই। একটু আগে আমি যেটাকে লেফট বলেছিলাম সেটা আসলে আমি নাম দিলাম। যদি সেরকম কিছু হয়ে থাকে একটু ক্লিয়ার করি, কারণ এগুলো আমাকে একটু মিসগাইডিং হয়ে যেতে পারে। সেটা হয়ে থাকে তাহলে আমি বলতে পারি PT মাইনাস PE, অর্থাৎ এই যে এদিকে যদি তাকাও PT মাইনাস PE, এটা কি ভেক্টর হবে বলো তো? পিটি আর পি এর মধ্যে PT হচ্ছে আমাদের যে কোনো একটা টি এর ভ্যালুর জন্য, যে কোনো একটা টি, এনি টি, মনে করুন টি আলফা, সেই PT এখানে একটা পয়েন্ট হবে PT। এখন আমি যদি বলি PE থেকে PT দিকে ভেক্টরটা লিখো, তাহলে কি লিখবো? অবশ্যই আমি জানি আমাদের কাছে A এবং B যদি দুটো ভেক্টর থাকে, A থেকে B এর দিকে যদি একটা ভেক্টর, আমি এটাকে লিখি B, রাইট? ঠিক একই রকম ভাবে PE থেকে PT এর দিকে যে কোনো একটা ভেক্টর, এটাকে আমি নাম দিলাম PT মাইনাস PE, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ এটা। তার মানে আমরা এন্টারলি কি পাচ্ছি? আমি পাচ্ছি আরো একটা ভেক্টর, আমাদের হাতে দুইটা ভেক্টর আছে। একটা ভেক্টর হচ্ছে আমাদের সেই নরমাল ভেক্টরটা, অর্থাৎ সবার প্রথমে তুমি বলবা আই হ্যাভ অ্যান আরবিট্রারি পয়েন্ট PE, আই হ্যাভ এ নরমাল অন দ্যাট। সেই নরমাল ছাড়াও এই PTর সাথে PTর সাথে P এর একটা ভেক্টর, সেই ভেক্টরটা আমি বিবেচনা করলাম PT মাইনাস P। এগুলো হচ্ছে আমাদের হাতে আলটিমেটলি আছে। দেখি এগুলো দেখো, মনে করি n, দিস ইজ আওয়ার n, রাইট? দিস ইজ আওয়ার n এর সাথে PT মাইনাস P, অর্থাৎ এই ভেক্টরটার
ডট প্রোডাক্ট করলে সেই ডট প্রোডাক্টটা যদি 0 চেয়ে বড় হয়, আমরা কি জানি বলো তো? আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়েছিলাম ডট প্রোডাক্ট যদি 0 চেয়ে বড় হয়, ছোটবেলায় পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট 0 হলে ডট প্রোডাক্ট যদি 0 চেয়ে বড় হয় তাহলে আমরা কি বলতে পারি? কি একজন বলছিল না ছোট হবে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট হবে, যে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। অর্থাৎ ফর এনি টি, যে কোনো একটা টি এর ভ্যালুর জন্য, ধরলাম এটা টি1 বা যে কোনো একটা ভ্যালু টি আলফা মনে করি, সেটার জন্য আমাদের যদি দুইটা ডট প্রোডাক্ট অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টরের ডট প্রোডাক্টটা যদি 0 চেয়ে বড় হয়, তাহলে আমি ধরে নিব, তাহলে আমরা জানি যে NE এবং পিটি অর্থাৎ পিটি এবং পিটিপিই এবং এন এর মাঝে ভেক্টরের মাঝে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি চেয়ে কম। দেখো অ্যাঙ্গেল বিটুইন n এন্ড দিস। দেখো তাহলে সেই সাথে আরেকটা আসে, যদি n ডট n এবং এই ভেক্টর তাদের মাঝে ডট প্রোডাক্ট যদি 0 চেয়ে ছোট হয়, তাহলে আমি কি বলতে পারি? Anyone? 90 ডিগ্রি থেকে বড়। Yes, এই যে এই কোণটা, তাদের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি চেয়ে বড়। দেখো আমি 90 ডিগ্রি চেয়ে কিন্তু বড়ই পাচ্ছি, তাই না? এবং সেই সাথে যদি এটা দেখি, যদি পিটি এবং পি অর্থাৎ এই এন ভেক্টর এবং এই পিটি মাইনাস পি এই ভেক্টরের মাঝে ডট প্রোডাক্ট যদি 0 হয়, এক্স্যাক্টলি ইকুয়াল টু 0 হয়, ওকে, তাহলে আমি কি বলতে পারি? 90 ডিগ্রি হবে। এবার বলো এই তিনটা কন্ডিশনের মধ্যে, এখানে আমি একটা তিনটার কোনটার মাঝে আমি ফর শিওরলি বলতে পারি দেয়ার ইজ অ্যান এজ লাইন ইন্টারসেকশন পয়েন্টটা আমি কোন ক্ষেত্রে পেতে পারি বলো তো? লাস্টেরটা। লাস্টেরটা কেন? এই পয়েন্টটাই তো স্যার এজের সাথে একদম বিটি পয়েন্টটা। ইয়েস, তুমি যদি এদিকে তাকাও, তুমি শুধুমাত্র এই ক্ষেত্রে দেখবা ফর স্পেশাল টি, এই টি এর ভ্যালু দিলাম আমি, ধরলাম সে ফর এক্সাম্পল এই টি এর ভ্যালুর জন্য দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোপুরি এই এজের উপরে আছে, এবং এটাই হচ্ছে আমাদের এজ এবং লাইনের ইন্টারসেকশন। অর্থাৎ যখনই এই এন এবং এইচ অর্থাৎ এই পিটি মাইনাস পি তাদের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি সমান হবে, তাহলে আমি ফর শিওর বলতে পারি টি ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর এজ লাইন ইন্টারসেকশন। অর্থাৎ আমি বলবো টি ইজ ইকুয়াল টু, আমি যখন বলবো, আমি এটার কথা বলি, এই যে এখানে ফর ইন্টারসেকশন আমি বলতে পারি n ডট পিটি মাইনাস পিই, অর্থাৎ এটা হচ্ছে n, এটা হচ্ছে পিটি মাইনাস পিই, তাদের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, আমি বলবো এই টিটা অর্থাৎ যেই টি এর জন্য, এই টিটা হতে পারে 0.5, এই টিটা হতে পারে ধরলাম 0.45, ওকে, তাহলে সেই টি এর জন্যই আমরা আসলে ইন্টারসেকশন পয়েন্ট পাবো। বলো এই টি থেকে আমি কিভাবে xy পাবো? বলো তো কিভাবে আমি ইন্টারসেকশনে xy পাবো? অর্থাৎ আমি এই পয়েন্টার, এই ইন্টারসেকশন পয়েন্টার x, y বের করতে যাচ্ছি, কিভাবে বের করবো বলো তো? জিরো ধরে। জিরো কেন ধরবো? ডট পি নট আর পি ওয়ান এর মিডল পয়েন্ট। কেন মিডল পয়েন্টার হবে? মানে আমার কাছে টি আমি পেয়ে গেছি, ধরলাম ফর এক্সাম্পল টি হচ্ছে 0.5, ওকে, তাহলে আমি বলতে যাচ্ছি এই পয়েন্ট পি এর xy কোঅর্ডিনেট কি হবে? মনে আছে কিনা আমি দেখেছিলাম, এই যে আমাদের কাছে ইকুয়েশন আছে, কিভাবে আছে, এই যে এই জায়গায় আমি বলবো xy ইকুয়াল টু x0 y0 প্লাস t ইনটু x1 মাইনাস x0 y1 মাইনাস y0, ওকে। এখানে কিন্তু টি এর ভ্যালু আমি বললাম না অলরেডি পেয়ে গেছি। ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে t is equal to 0.45, ওকে, তাহলে কি এখানে যে 0.45 পাই, এটাও কিন্তু আমাদের দেওয়া আছে, প্রথম পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এই যে স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট সবকিছু আমার দেওয়া আছে। দেওয়া হলে আমি কিন্তু xy আমি অর্থাৎ এখানকার এইটার যে xy ভ্যালুটা সেটা কিন্তু আমি আলটিমেটলি ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এই পর্যায়ে এসে এই ইন্টারসেকশনের ব্যাপারটা তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু তোমাদের জানাতে হবে। প্লিজ বুঝলে ইয়েস বাটনে ক্লিক করো, না বুঝলে আমাকে একটু জানাতে।
তো আমরা হ্যাঁ মোটামুটি বুঝতে পারছো। ঠিক আছে, আমরা বেশি হলে আর 10 মিনিটের মতো ক্লাস নেব। আমরা একটু আগাই, একটু দেখি আমাদের কনসেপ্টটা যদি বুঝে থাকে আমরা একটু সামনে ফার্দার মুভ করি। যেমন হচ্ছে আমরা তাহলে বুঝলাম আমাদের কাছে এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন হওয়ার জন্য আমাদের ফর্মুলা, এই কোশ্চেনটাকে আমি এবার সেভ করলাম এবং আমরা জানি পিটির মানে ভ্যালুটা কিন্তু এরকম। তো এই পিটির ভ্যালুটাকে আমি এখানে বসাতে পারি, এই জায়গায় আমি পিটির ভ্যালুটা বসাতে পারি, কারণ এটা আমরা শুরুতে দেখেছিলাম লাইনের কোশ্চেন এটি হয়। তো দেখো দেখো এই অংশটা পিটি ছিল, সেই জায়গায় পুরোটা বসিয়ে দিলাম। পুরোটা বসিয়ে দেওয়ার পরে তুমি যদি একটু এপাশ ওপাশ করো, তাহলে আমি আর দেখালাম না, তুমি যদি নিউমেরিক্যালি এটার উপর এটার উপর তুমি তোমার বেসিক ম্যাথের কনসেপ্ট অ্যাপ্লাই করো, তুমি টিটাকে একপাশে রেখে বাকিটা বের করে ফেলতে পারবে। যখন বাকিটা আসবে তার মানে হচ্ছে দিস ইজ টি, এবং এই টি এর জন্য p1 - p0 এটাকে আমি ডি ধরলাম। অর্থাৎ আমি যদি ধরি d = p0 - p1, তাহলে আলটিমেটলি উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং সাম কাইন্ড অফ